নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু অনেক পুরুষরাই যেই সমস্যায় ভুগছেন বা যেই সমস্যায় সম্মুখীন হয়েছেন, কিন্তু হয়তো কখনো সেভাবে গুরুত্ব দিচ্ছেন না বা দেননি, কিংবা সেটাকে নিয়েই সহাবস্থান করছেন, জীবনযাপন করছেন। আসলে এই সমস্যা কিন্তু পুরুষদের যে কোনো বয়সে হতে পারে। এই সমস্যা হচ্ছে পেনিসের যে চামড়া, ওপরের যে চামড়া, সেই চামড়া পিছনে না আসা, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ফাইমোসিস। এবং এই ফাইমোসিসের সমস্যা আপনার কিন্তু জটিল রোগের সৃষ্টি করতে পারে শরীরে। একটা বড় সড়ো বিপদের সম্মুখীন হতে পারেন আপনি, যদি আগে থেকে সতর্ক বা এই ফাইমোসিস নিয়ে সচেতন না হন। তাহলে এই ফাইমোসিস যাদের হয়েছে, যারা বুঝতে পারছেন যে এই পেনিসের চামড়া নিয়ে সমস্যায় পড়েছেন, এই চামড়া পিছনে আসছে না, বিভিন্ন রকম জটিলতা তৈরি হচ্ছে, সহবাসের সময় সমস্যা হচ্ছে, অন্যান্য সময় সমস্যা হচ্ছে, স্বাভাবিক জীবনযাপন পদ্ধতিতে ব্যাঘাত ঘটাচ্ছে এই ফাইমোসিস। তাহলে এই ফাইমোসিস চিকিৎসা কি, সে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবো, চিকিৎসা সম্পর্কে জানবো। আধুনিক চিকিৎসায় কিন্তু এই ফাইমোসিসকে সারিয়ে তোলা সম্ভব, একেবারে নির্মূল করা সম্ভব, সুস্থ স্বাভাবিক জীবনযাপন সম্ভব। সেই বিষয়ে আজকে আমরা জানবো। আমরা চলে এসেছি কলকাতার বাইন ক্লিনিকে, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক, প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। আমরা স্যারের কাছে যাবো আলোচনায়। তার আগে বলি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। ধন্যবাদ অভিষেক। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমি বিগত 2016 সাল থেকে কলকাতাতে প্লাস্টিক এবং কসমেটিক সার্জারি প্র্যাকটিস করছি বাইন ক্লিনিকে, আমার নিজস্ব ক্লিনিক কাম নার্সিংহোমে। তো আপনাদের এখানে আসার জন্য ধন্যবাদ। তো আমরা চাইবো ফাইমোসিসের যে সমস্যাটা আজকের ডিসকাশনের বিষয়, সেটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করা। স্যার, এই যে সমস্যাটার কথা আমরা আজকে আলোচনা করছি, এটা পুরুষদের ক্ষেত্রে একটা সাধারণ সমস্যা, অনেকের ক্ষেত্রেই হয়তো হয় এবং অনেকে জানেনই না যে এটা একটা সমস্যা। এটাই একটা চিন্তার বিষয়। এবং যারা জানছেন বা বুঝতে পারছেন, তারা জানেন না যে এর আদৌ কোনো চিকিৎসা আছে কিনা। যদি চিকিৎসা থেকে থাকে, সেটা কারা চিকিৎসা করেন, কোথায় যাব, কোন ডাক্তারকে দেখাবো, তো নানা প্রশ্ন তো রয়েছেই। তবে তার আগে শুরুতে আপনি আমাদের একটু বলবেন যে এই ফাইমোসিস আসলে কি, বা এই সমস্যাটা আসলে কি। পুরুষদের যে পুরুষাঙ্গ থাকে বা পেনিস থাকে, সেটার কাজ হচ্ছে দু রকমের। সেটার কাজ থাকে, একটা হচ্ছে সেটার মধ্যে দিয়ে ইউরিন বেরিয়ে আসে, আর 2 নম্বর হচ্ছে এর একটা সেক্সুয়াল ফাংশনও রয়েছে, যেটার মাধ্যমে কয়টাস করা যায় এবং জনন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো এই যে ব্যাপারটা হচ্ছে, পুরুষাঙ্গের বিভিন্ন লেয়ার্স বা বিভিন্ন টিস্যু থাকে। সব থেকে বাইরের যে টিস্যুটা থাকে সেটাকে আমরা স্কিন বা চামড়া বলি। এই চামড়াটা সামনের দিকের অংশটাকে ঢেকে রাখে। এটা একটা প্রোটেকশন, ডেফিনেটলি এটা একটা প্রোটেকশন। কিন্তু দেখা যাচ্ছে ইউজুয়ালি কখনো ইরেকশন যখন হচ্ছে, যখন চামড়াটা পেছনে আসা দরকার, তখন এই চামড়াটা কিন্তু পেছনে আসতে চায় না। কিছু কিছু পেশেন্ট আমি দেখেছি যাদের ক্ষেত্রে নর্মাল ফ্ল্যাসিড, যখন পেনিসটা ছোট থাকছে তখন সেটা পেছনের দিকে চলে আসছে, কিন্তু যখন ইরেকশন হচ্ছে তখন পেছনে আসছে না। তো ইরেকশন অবস্থাতে যদি পেছনে না আসে বা ফ্ল্যাসিড অবস্থাতেও যদি পেছনে না আসে, এই যে সমস্যাটা, মেডিকেল কন্ডিশন বা সার্জিক্যাল কন্ডিশন, সেটাকে ফাইমোসিস বলা হয়। এই ফাইমোসিস হওয়ার ফলে যে সমস্যাটা হয়, যেটা আপনি অলরেডি বললেন, আমি আরেকটু ডাক্তারি ভাষায় বলবো, 2 ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করি বা 2 ধরনের প্রবলেম হতে পারে। 1 নম্বর হচ্ছে এই স্কিনের নিচে গ্ল্যান্ডস থাকে, গ্ল্যান্ডস, পেনিসের চারিদিকে গ্ল্যান্ডস থাকে, সেখান থেকে সাদা সাদা মোমের মতো এক ধরনের জিনিস সিক্রিশন হয়, যেটাকে স্মেগমা বলি, যেটা জমে থাকলে পরে সেখানে দুর্গন্ধ হয় এবং একটা বাজে রকমের স্মেলিং আসে। তো এই স্মেগমাটাকে প্রতিদিন স্নান করার সময় পরিষ্কার করা দরকার, তার জন্য চামড়াটাকে পেছনে টানা দরকার। তো যদি আমি চামড়াটা পেছনে করতে পারছেন না, তাহলে ভেতরে এই নোংরাটা জমে যাচ্ছে, ফলে দুর্গন্ধ হচ্ছে, চুল করছে, এইটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে, যারা হয়তো ফ্ল্যাসিড অবস্থাতে টানতে পারছেন, কিন্তু যখন ইরেকশন হচ্ছে তখন পুরোপুরি আসছে না, এবং জবরদস্তি টানতে গেলে একটা রিং মতো ফর্মেশন হয়ে যায়, যেটাকে আমরা প্যারাফাইমোসিস বলি। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। পেছনে এসে চামড়াটা আটকে যাচ্ছে, আর সামনের দিকে যাচ্ছে না, বা খুব পেইনফুল ইরেকশন হচ্ছে। এই ধরনের কন্ডিশন যাতে না হয়, সেই জন্য আগের থেকে আমরা যদি যেটুকু চামড়া কেটে বাদ না দিলেই নয়, যাতে চামড়াটা খুব ইজিলি পেছনে করে পরিষ্কার করা যেতে পারে, বা সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় যাতে চামড়াটা পুরোপুরি পেছনে চলে আসে, সেই যে সার্জারিটা, সেই সার্জারিটাকে আমরা সার্কামসিশন সার্জারি বলি। আগেকার দিনে, আমি ট্রিটমেন্ট নিয়ে হালকা একটুখানি বলে নিই, আরও ডিটেলস আমরা বলবো। আগেকার দিনে কাঁচি দিয়ে কেটে বা ব্লেড দিয়ে কেটে সার্কামসিশন করা হতো, কিন্তু এখন আমরা যেটা নতুন মেথড এসছে, স্টেপলার সার্কামসিশন, সেটা বাইন ক্লিনিকে করে থাকি।
স্যার এইখানেই জানতে চাইবো যে এই আপনি আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা বলছেন। কারা কখন চিকিৎসকের কাছে আসবেন এবং কাদেরকে এই চিকিৎসাটা করতে হবে? এবং যখন চিকিৎসকের কাছে আসছেন আপনার প্রাথমিকভাবে কিভাবে এটাকে ডায়াগনোসিস করছেন, চিহ্নিত করছেন ফাইমোসিস এবং তার পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। তো আমি তো বিভিন্ন বয়সের, যেমন অভিষেক বললেন যে সমস্ত বয়সের ছেলেদের ক্ষেত্রেই এই সমস্যাটা দেখা যায়। বাচ্চাদের আমি ৩টে ব্রড এজে আমি ভাগ করব এবং তাদের ক্ষেত্রে কিভাবে আমরা আধুনিকতম চিকিৎসা দিতে পারি সেটাকে আলোচনা করব। ফার্স্ট গ্রুপ হচ্ছে বাচ্চাদের, একদম ছোট বাচ্চা যাদের বয়স ১০ বছরের নিচে। তারপর একটা গ্রুপ হচ্ছে কিশোর এবং যুবক। আর একটা গ্রুপ অফ পেশেন্ট আমার কাছে আসেন যারা 40+এর আগে অবধি কোনো সমস্যা হয়নি, 40 পরে গিয়ে সমস্যাটা হচ্ছে। তো এই ৩টে গ্রুপের যারা পেশেন্ট হলো, প্রথম যারা বাচ্চারা আসেন ১০ বছরের নিচে, যদি কোনো বাচ্চা আসেন যিনি ধর্মীয় কারণে সার্কামসিশন করাতে চান না কিন্তু চামড়াও পেছনে করতে পারছি না, আমরা সেই ক্ষেত্রে বাবা মাকে একটা অয়েনমেন্ট দিই। ইউজুয়ালি এটা একটা স্টেরয়েড অয়েনমেন্ট হয়, মাইল্ড স্টেরয়েড অয়েনমেন্ট হয়। আমরা বলি বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তখন চামড়ার মুখটাতে হালকা করে অয়েনমেন্টটা লাগিয়ে একটুখানি নিচের দিকে টানতে। এরকম ২ থেকে ৩ মাসের মধ্যেও যদি আপনি চামড়াটাকে, বাচ্চাদের ক্ষেত্রে চামড়াটাকে নিচের দিকে টেনে আনতে পারছেন না, তাহলে আপনি বুঝবেন যে সেটা মেডিসিনের দ্বারা ঠিক হবে না। ইভেন এটা অনেক সময় বড়রাও সার্জারি করাতে চান না, তারা ভয় পান। তাদেরকে কখনো কখনো আমি বলে থাকি যে এবার আপনি মলমটা তো সারা জীবন দেবেন না, কতদিন অবধি আপনি চেষ্টা করে দেবেন, ম্যাক্সিমাম ৩ মাস, ১২ সপ্তাহের মধ্যেও যদি আপনি চামড়াটাকে ভালোভাবে নামাতে পারছেন না, সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা তখন বলি সার্কামসিশন করতে। সেকেন্ড গ্রুপ আসে ইউজুয়ালি ৮ থেকে ১০ বছর, মোটামুটি ১২ বছরের পরে পেনিসের সাইজটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং মোটামুটি ২২ থেকে ২৪ বছরের মধ্যে গিয়ে একটা ফুল যে সাইজের পেনিস হওয়ার দরকার সেই সাইজে চলে আসে। এই বয়সে কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মাস্টারবেশন, বিভিন্ন ব্যাপারগুলো ছেলেরা করে থাকে, তখন তারা কিন্তু চামড়াটাকে পেছনে করতে পারছে না। অনেক সময় দেখা হয় ফ্ল্যাসিড অবস্থাতে পেছনে করতে পারছেন কিন্তু ইরেকশন হলে আর আসছে না, আটকে যাচ্ছে। তো এটাকে আমরা অ্যাডাল্টহুড সার্কামসিশন বলতে, ফাইমোসিস বলতে পারি। তো এটাকে আমরা অ্যাডাল্টহুড ফাইমোসিস বলতে পারি। এই সময়টা যদি সমস্যা হয়ে থাকে, ইউজুয়ালি ওই অয়েনমেন্ট থেরাপি কিন্তু কাজ করে না, 90% ক্ষেত্রেই অয়েনমেন্টে কোনো কাজ হয় না। তাদের ক্ষেত্রে যে জায়গায় চামড়াটা রিং ফর্মেশন করছে বা টাইট হচ্ছে সেই জায়গাটা রিলিজ করার দরকার পড়ে। আমি ইউজুয়ালি বিভিন্ন ধরনের সার্কামসিশন হয়, সেটা আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব। ফুল সার্কামসিশন, হাফ সার্কামসিশন, সেটা নিয়ে এখানে আমি আলোচনা করছি না, কিন্তু এই ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে সার্কামসিশন, যেটা কনভেনশনালি ডাক্তারবাবুরা ছুরি বা কাঁচি দিয়ে কেটে থাকেন, কিন্তু আমি আমার ক্লিনিকে নতুন যেটা আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেপলাস সার্কামসিশন, সেই জিনিসটাকে ইউজ করি। থার্ড যে গ্রুপ অফ পেশেন্ট, বাচ্চাদেরটা বললাম, কিশোর এবং যুবকদেরটা বললাম। থার্ড গ্রুপ হচ্ছে 40+, 40 বছর অবধি ডাক্তারবাবু, 40 বছর অবধি ডাক্তারবাবু আমার কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবে চামড়াটা পেছনে করতে পারতাম, কিন্তু ইদানিং দেখছি চামড়াটা পেছনে করতে গেলে ফেটে ফেটে যাচ্ছে। এটাকে আমরা ব্যালানাইটিস বলি। চামড়াটা ফেটে ফেটে যাচ্ছে এবং লম্বা লম্বা আলসার মতো তৈরি হয়ে যাচ্ছে, চামড়ার সামনে যে স্কিনটা রয়েছে সেটা লাল হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু আমরা ব্যালানাইটিস বলি এবং তখন আমি পেশেন্টদেরকে রক্ত পরীক্ষা করতে বলি। দেখা যায় 90% অফ ক্ষেত্রে যাদের এই ব্যালানাইটিসের সমস্যা নিয়ে অ্যাট দ্য এজ অফ 40 ইয়ার্সে আসছেন, তাদের অ্যাকচুয়ালি ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের কারণে চামড়াতে সুগার বেড়ে যাচ্ছে, সেখানে ব্যাকটেরিয়ারা জন্মগ্রহণ করছে এবং ইনফেকশন করছে, এবং যত উনি চামড়াটা পেছনে করতে পারছেন না, ভেতরে স্মেগমাও জমছে, সেখানেও ব্যাকটেরিয়া জমছে। তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ফুল সার্কামসিশন করার অ্যাডভাইসটা দিয়ে থাকি। তাহলে 3টে গ্রুপ অফ পেশেন্ট হলো, বাচ্চাদের ক্ষেত্রে অয়েনমেন্ট থেরাপি করা যেতে পারে, 3 মাসের মধ্যে যদি খুলে না যায় তাহলে সার্কামসিশন করতে হবে। যারা কিশোর বয়স 12 বছর থেকে মোটামুটি ধরে নিন 25-26 বছর অবধি, যারা চামড়াটা পেছনে করতে পারছেন না ফ্ল্যাসিড অবস্থাতে বা ইরেকশন হলে রিং হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে সার্জারি করতে হয়, ওষুধের ট্রিটমেন্ট বা অয়েনমেন্টের ট্রিটমেন্ট অতটা নেই। আর যাদের 40 বছরের বয়সে গিয়ে নতুন করে ফাইমোসিসের সমস্যা হচ্ছে, ফেটে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে, তাদের ইউজুয়ালি ব্যালানাইটিস, এবং এই ব্যালানাইটিস প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে ফুল সার্কামসিশন কিন্তু আমি করার জন্য অ্যাডভাইস করি এবং সেটাই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল। কিন্তু এবার যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই সার্জারি সম্পর্কে একটু যদি আপনি জানান, কারণ ব্যথার একটা প্রশ্ন চলে আসে যে এটা কতটা ব্যথা হতে পারে বা কি, সেই সম্পর্কে একটু যদি আপনি বলেন। তো এই যে আমি সার্কামসিশন সার্জারিটা করি, প্রথমেই বলে নিই, আমি আমার ব্যক্তিগত ক্লিনিকে আমরা যেটা সবথেকে লেটেস্ট যে টেকনিক রয়েছে স্টেপলাস সার্কামসিশন, সেটাকে ইউজ করি। এই মেশিনসগুলো ইউজ অ্যান্ড থ্রো মেশিন, একটা বারই ইউজ করা যায়, একটা পেশেন্টের জন্য একবার। এবং এখানে যে ইউজুয়ালি আমরা যেটা নর্মাল সার্কামসিশনে কাঁচি দিয়ে বা ব্লেড দিয়ে কাটা হয়, এক্ষেত্রে মেশিনের মধ্যে, মেশিনের ভেতরটাতেই রাউন্ড ব্লেড থাকে, সার্কুলার ব্লেড থাকে, ফলে চামড়া কাটাটা যেমন ইভেন হচ্ছে, সমান হচ্ছে, তেমনি কসমেটিক লুকটাও কিন্তু খুব সুন্দর আসে। এবং এই কাটিংটা খুব সুইফটলি
সেকেন্ডের মধ্যে যেহেতু হয়ে যায়, ব্লিডিং হয় না বললেই চলে, ফলে রিকভারিটাও কিন্তু অনেক তাড়াতাড়ি থাকে, ফাস্ট থাকে। তো যে কোনো সার্জারিতে কাটাকাটি হচ্ছে, ব্লিডিং হচ্ছে, আমাদের প্রথমেই ভয় করে স্যার ব্যথা কতটা হবে, যেটা অভিষেক জানতে চাইলেন। ব্যথার বিষয়ে বলবো, আমরা এই পুরো সার্জারিটা আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়া করি, জায়গাটাকে অবশ করে হয়, জায়গাটাকে অবশ করে সার্জারি করা হয়। আপনি যখন হসপিটালে ভর্তি হচ্ছেন তখন আমরা পেনিসের চারিদিকে নাম্বিং ক্রিম মাখিয়ে দেবো, তারপরে সার্জারির আধা ঘন্টা পরে সার্জারি করছি, আমরা টেস্ট করে দেখে নেবো চামড়ায় কোনো সাড় আছে কিনা। যদি কোনো ব্যথা থাকে তখন আমরা ছোট্ট ছোট ইনসুলিন সিরিজ দিয়ে 1-2 ইঞ্জেকশন দিলে পরে পুরো এরিয়াটা অবশ হয়ে যায় বা নাম হয়ে যায়। তারপরে সার্জারি করা হয়, সার্জারি নেক্সট 1 ঘন্টা কোনো ব্যথা হবে না। তারপরে যদি হালকা ব্যথা হয় তার জন্য আমরা ওষুধ দিয়ে দিই, এবং এই সার্জারিটা করার পরে কিন্তু আপনাকে হসপিটালে ভর্তি থাকার কোনো দরকার নেই। সার্জারি করার পরে 2 ঘন্টা অবজারভেশন করব, কোনো রকম ব্যথা হচ্ছে কিনা, ইউরিনের কোনো সমস্যা হচ্ছে কিনা, ব্লিডিং হচ্ছে কিনা, সব ঠিকঠাক থাকলে পারে সার্জারির 2 ঘন্টা পরে কিন্তু ছুটি করে দেয়, আপনি বাড়ি চলে যেতে পারেন। বাড়িতে গিয়ে নেক্সট 5 দিন কি কি ওষুধ খাবেন সেটা আপনাকে বুঝিয়ে বলে দেবো, এবং এই সার্জারির পরে কিভাবে ড্রেসিং করবেন, কিভাবে যত্ন নেবেন সেটাও কিন্তু আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে ছুটির সময় আপনাকে বুঝিয়ে বলে দেবো। ইউজুয়ালি সেকেন্ড টাইম আর আসার কোনো দরকার পড়ে না। এইভাবে কিন্তু সার্জারি যেটা বিষয়টা রইলো সেটা খুব সুইফটলি ডে কেয়ার প্রসিজিয়ার হিসেবে করে আমরা সেদিনেই ছুটি দিয়ে দিতে পারি। আর এখানে ডাক্তারবাবু আরেকটা প্রশ্ন আসে যে ওষুধটা তাহলে কতদিন খেতে হবে এই সার্জারির পরে? ঠিক। ওষুধ যে ফাইমোসিস বা সার্কামসিশনের পরে আমরা যে ওষুধগুলো দিচ্ছি সেখানে 3 থেকে 4 রকমের ওষুধ থাকে। একটা অ্যান্টিবায়োটিক থাকে, যারা ডায়াবেটিক পেশেন্ট থাকে, যারা 40 ইয়ার্সের পর্যায়ে আসেন তাদের হয়তো 2টো অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে দিই, তাহলে একটা অ্যান্টিবায়োটিক গেল। একটা ব্যথা যাতে না হয় ব্যথার ওষুধ থাকে, আর যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সেজন্য সঙ্গে আমরা একটা গ্যাসের ওষুধ দিয়ে দিই। তো এই 3 রকমের ওষুধ থাকে, এবং জায়গাটাকে ড্রেসিং করার জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিয়ে দিই, এবং এই ওষুধগুলো 5 দিন মতো খেতে হয়। ইউজুয়ালি 5 দিনের বেশি ওষুধ খাওয়ার দরকার পড়ে না, এবং আপনি এই 5 দিনের মধ্যে 2 দিন বাড়িতে রেস্ট নেওয়াটাই যথেষ্ট। 2 দিনের বেশি কিন্তু রেস্ট নেওয়ার দরকার পড়ে না। যারা অফিসে কাজ করছেন তারা যদি ছুটি না নিতে পারেন ভালো, শুক্রবারে যদি ওটি করিয়ে নিচ্ছেন, শনিবার রবিবার বাড়িতে ছুটি নিয়ে সোমবার থেকে কিন্তু অফিসে যেতে পারেন। সুতরাং রিকভারিটাও কিন্তু, যেহেতু আমরা এই টেকনিকে করছি, স্টেপলার টেকনিকে করছি, রিকভারিটা কম্পারেটিভলি কনভেনশনাল সার্জারি থেকে কিন্তু তাড়াতাড়ি হয় বা সুইফটলি হয়। ডাক্তারবাবু আমরা এখানে খরচের প্রসঙ্গটা আসবো, তবে তার আগে জানতে চাই যে স্বাভাবিক যৌন জীবনে আমরা কবে থেকে আবার একজন রোগী যিনি সার্কামসিশন করছেন তিনি আবার কবে থেকে সহবাস করতে পারেন বা স্বাভাবিক যৌন জীবনে ফিরতে পারেন? ঠিক। আমরা বিভিন্ন সার্কামসিশন রিলেটেড বা ফাইমোসিস রিলেটেড স্টেপ বাই স্টেপ বললাম, প্রথমে কারণগুলো নিয়ে ডিসকাশন করেছি, অপারেশন, তারপর ওষুধ কি খাবেন। এবারে যেটা আছে ফাংশনাল রিকভারি। ফাংশনাল রিকভারিটা আমি ডিরেক্টলি যৌন জীবনের কথা বলার আগে আর 1-2 জিনিস জাস্ট অ্যাড করে নেব। প্রথমেই থাকে যে আমি স্কুল কলেজে বা অফিসে কবে যেতে পারবো, সেটা বলে নিলাম। 2 দিনের ছুটি নেওয়াটা যথেষ্ট, তার বেশি নেওয়ার দরকার পড়ে না। কদিন তাহলে ওষুধ খেতে হবে? 5 দিন ওষুধ খেতে হবে। কদিন ড্রেসিং করতে হবে? ড্রেসিংটা ইউজুয়ালি 10 দিন করতে হয়। 10 দিন ড্রেসিং করলে পরে 10 থেকে 15 দিনের মধ্যে যে সিলিকনের রিং থাকছে বা অ্যাবজর্বিং যে স্টিচ থাকে সেগুলো আপনা আপনি কিন্তু পড়ে যায়। অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো থাকে, জিম লাইক অ্যাক্টিভিটিস আমরা 2 সপ্তাহ পরে থেকে করতে বলি। কিন্তু অফিস কলেজে আপনি আগেই যেতে পারেন, কিন্তু হেভি এক্সারসাইজ, জিম লাইট অ্যাক্টিভিটি 2 সপ্তাহ পরে থেকে করবেন। আর সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মাস্টারবেশন, এই ব্যাপারগুলো 4 সপ্তাহ পরে থেকে করতে পারেন। তবে যখন ফার্স্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন, বিশেষ করে সহবাস করতে গেলে পরে, তখন আমরা বলি প্রথম 2 মাস কন্ডোম বা যে জেলি হয়, লুব্রিকেটিং জেলি, সেই জেলিটা ইউজ করে নিলে পরে কোনো রকম ফার্দার যে জায়গাটা রয়েছে সেখানে ট্রমা বা সেখানে কোনো আলসারেশন বা কোনো অসুবিধার সম্ভাবনা অনেক কম থাকে। তো মোটামুটি 4 সপ্তাহ পরে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ফেরা যায়। এবার একেবারে আলোচনার শেষ প্রান্তে ডাক্তারবাবু আপনি একটু জানাবেন যে এই যে সার্কামসিশন যে সার্জারি, এটার চিকিৎসার খরচটা কত? এটা কি খুব খরচ সাপেক্ষ নাকি সাধারণ মানুষের নাগালেই রয়েছে? এই যে চিকিৎসার খরচ কেমন হবে সেটা ডিপেন্ড করে 2-3টে ফ্যাক্টরের উপরে, যে কোনো জিনিসের ফ্যাক্টরের উপরে। একটা হচ্ছে কোন ধরনের হসপিটালে আপনি করছেন, সেটা একটা নার্সিং হোম, সেটা একটা ডে কেয়ার ক্লিনিক, নাকি সেটা একটা কর্পোরেট হসপিটাল। কর্পোরেট হসপিটালে করলে ডেফিনেটলি খরচাটা অনেকটাই বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আপনি কি ফ্যাসিলিটিস নিচ্ছেন, আপনি হসপিটালে ভর্তি থাকবেন না সেই দিনেই ছুটি নিয়ে দেবেন। দিনের দিনে ছুটি নিয়ে নিলে পরে কিন্তু খরচাটা অনেক কম থাকে। আর তৃতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কি মেশিন ইউজ করা হচ্ছে। এই স্টেপলারগুলো বিভিন্ন কোম্পানির স্টেপলার রয়েছে, সেগুলোর উপরে ডিপেন্ড করে খরচাটা হচ্ছে নির্ধারণ করে। তাহলে এই 3টে ফ্যাক্টরের উপরে যেটা খরচাটা ডিপেন্ড করছে, আমি যাতে খরচাটা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সেই জন্য আমার নিজস্ব ক্লিনিক রয়েছে, যেখানে আমি ডে কেয়ার পদ্ধতিতে করি, সেই দিনেই ছুটি দিয়ে থাকি। যারা দূরের পেশেন্ট থাকেন তারা ইউজুয়ালি একটা রাত পাশে গেস্ট হাউসে সেখানে থেকে চলে যান। খরচাটা মোটামুটি 18 থেকে 25,000 টাকা, এর মাঝে একটা রেঞ্জ হয় ডিপেন্ডিং আপন আপনার ক্লিনিক্যাল কন্ডিশন
কোন সাইজের মেশিন লাগছে, কোন কোম্পানি বা কোন ব্র্যান্ডের মেশিন ইউজ করা হচ্ছে সেগুলোর উপর ডিপেন্ড করে। 18 থেকে 25 এই রেঞ্জের মধ্যে হয়ে যায়। যদি খরচ সম্বন্ধে আরও ডিটেলসে ডেফিনেটলি আপনাদের জানার ইচ্ছে থাকতে পারে বা জানতে পারেন ফুল ব্রেকআপসের ব্যাপারে, সেটা জানতে চাইলে আমার ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে বা স্ক্রিনেও আমার ফোন নম্বর দেখতে পাচ্ছেন। সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার কি কন্ডিশন রয়েছে, আপনার অ্যাডিশনাল প্রসিডিওর্স লাগবে কিনা, কি মেশিন ইউজ করব, কদিন আপনি হসপিটালে ভর্তি থাকবেন, সেই সব এর ওপরে আমরা একটা টোটাল বাজেট আপনাকে বলে দিতে পারবো। সুতরাং দর্শক, আপনারা শুনলেন, ডাক্তারবাবু জানালেন যে এই যে সমস্যা, ফাইমোসিসের সমস্যা, সেটা কিন্তু আধুনিক, একেবারে অত্যাধুনিক পদ্ধতিতে আপনি কিন্তু এটার চিকিৎসা করতে পারেন। এবং এই যে যন্ত্রণা, সেখানে নানাবিধ সমস্যা এবং স্বাভাবিকভাবেই পুরুষাঙ্গের স্বাভাবিকভাবেই পুরুষদের যে যৌনাঙ্গের সমস্যা, পেনিসের অগ্রভাগে যে চামড়ার যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। ফাইমোসিস কিংবা সার্কামসিশন এ সম্পর্কে ডাক্তারবাবু বললেন। আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা পরবর্তীতে এ নিয়ে নিশ্চয়ই আবার আলোচনা করবো আপনাদের প্রশ্ন নিয়ে। তবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।